বিংশ শতাব্দীর আগে পৃথিবীর মানচিত্রে এই রেখাগুলো ছিল না। এটি মধ্য এশিয়ার মানচিত্র। কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তান নিয়ে এই অঞ্চলটি গঠিত। মূলত ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই রাষ্ট্রগুলো আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে। এরপর থেকে চীনের সহায়তায় ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি আবারও বাণিজ্য ও সভ্যতার কেন্দ্রবিন্দু হিসেবে পুনরুত্থান হয়েছে। প্রশ্ন হলো, চীন কেন এই অঞ্চলকে আবারও শক্তিশালী করছে? ঐতিহাসিকভাবে মধ্য এশিয়া অঞ্চল সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল, যা চীনকে মধ্যপ্রাচ্য এবং রোমান সাম্রাজ্যের সাথে যুক্ত করেছিল। ব্রোঞ্জ যুগ অর্থাৎ খ্রিস্টপূর্ব ৩০০০ থেকে ২০০০ সালের আগে থেকেই এই অঞ্চল দিয়ে পুরো এশিয়া ও ইউরোপে পণ্য পরিবহন হতো। বিশেষ করে বিলাসবহুল পণ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ পথ ছিল এটি। চোখ জোড়ানো পাহাড়, বিশাল মরুভূমি, তৃণভূমি এবং উন্মুক্ত সমভূমি দেখে মনে হতে পারে এই অঞ্চলটি যোগাযোগের জন্য বেশ ভালোভাবে সংযুক্ত। মানুষ মনে করত এটি খুব মসৃণ একটি রাস্তা। বাস্তবে তেমনটি নয়, কারণ মধ্য এশিয়ার এই অঞ্চলটি কিছু পর্বতমালা নিয়ে গঠিত। খুব দীর্ঘ কিছু নদী আছে যেগুলো নৌযান চলাচলের অযোগ্য। ইতিহাসে আমরা দেখি যে মধ্য এশিয়ার ব্যবসায়ীরা খ্রিস্টীয় প্রথম শতকের মাঝামাঝি সময়ে বিভিন্ন অঞ্চলে যাতায়াত শুরু করে, কারণ তারা তখন এই দুর্গম পাহাড় পাড়ি দিতে দক্ষ হয়ে উঠেছিল। পাহাড়ের অন্য পার থেকে তাদের বয়ে আনা পণ্যগুলো হতো নান্দনিক ও ব্যয়বহুল। এর ফলে মধ্য এশিয়ার এই অঞ্চলটি ধীরে ধীরে খুব ধনী হয়ে ওঠে। বাণিজ্য রুটের পাশাপাশি মধ্য এশিয়া তখন বিশ্বসেরা পণ্ডিতদের বিচরণ ক্ষেত্র এবং জ্ঞান বিজ্ঞানের চর্চা ছিল। পণ্ডিতরা জ্ঞান বিনিময়ের জন্য শহর থেকে শহরে যেত। বুখারা এবং সামারকান্দের মতো শহরগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। অর্থাৎ এই অঞ্চল সেই সময় মধ্য এশিয়ার অক্সফোর্ড এবং কেমব্রিজে পরিণত হয়। বীজগণিতের জনক আল খারিজমি, আবু সিনার মতো বিজ্ঞানীদের জন্ম হয়েছে এখানে, যাদের লেখা বই ইউরোপে শত শত বছর ধরে চিকিৎসা ও নিরাময়ের জন্য ব্যবহার করা হচ্ছে। মঙ্গল এবং চেঙ্গিস খানের মতো ঐতিহাসিক সাম্রাজ্যও এই অঞ্চলে তাদের নিদর্শন রেখে গেছে। পাশাপাশি ঘোড়ার পিঠে আদিম যাযাবর জীবনের ঐতিহ্যও এখনো টিকে আছে এখানে। সিল্ক রোড হওয়ার একটি অনিচ্ছাকৃত পরিণতি হল এই মধ্য এশিয়া অঞ্চলটিকে চীন এবং রোম প্রভাবিত করার চেষ্টা করত, কারণ মধ্য এশিয়ার এই অঞ্চলটি আন্তঃমহাদেশীয় বাণিজ্যের চালিকা শক্তি ছিল। পাশাপাশি এখানে সেসব মানুষজন বসবাস করত যারা তাদের দক্ষতা এবং জ্ঞান দিয়ে এই অঞ্চলের সম্পদ কাজে লাগানোর শুরু করেছিল, যা ইউরেশিয়াকে এক সুতায় গাঁথে। তবে ১৫০০ এবং ১৬শ শতাব্দীতে মধ্য এশিয়ার গুরুত্ব কমতে থাকে, কারণ ইউরোপীয় অভিযাত্রীরা নতুন সমুদ্রপথ আবিষ্কার করে। ফলে সিল্ক রোডের গুরুত্ব কমে যায়। ১৯ শতকে এই অঞ্চলটি ব্রিটিশ এবং রাশিয়ান সাম্রাজ্যের ক্ষমতার লড়াইয়ের ক্ষেত্র হয়ে ওঠে, যা এর ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করে। হ্যাঁ, মধ্য এশিয়াকে উপনিবেশে পরিণত করতে বেশ সময় লেগেছিল এবং এটি রুশ সাম্রাজ্যের জন্য একটি অত্যন্ত ক্লান্তিকর এবং চ্যালেঞ্জিং ও জটিল প্রক্রিয়া ছিল, কারণ এই অঞ্চলের মানুষ উপনিবেশের বিরুদ্ধে তীব্র লড়াই করছিল। শেষে তারা জমি দখলের মাধ্যমে ধীর প্রক্রিয়ায় এটিকে উপনিবেশ বানায়। রাজনৈতিক প্রভাব ও সামরিক হস্তক্ষেপের মাধ্যমে মধ্য এশিয়া শাসন করে রাশিয়া। দখলের পর রাশিয়ানরা ঔপনিবেশিক শাসনের অনুরূপ একটি শাসন চালু করে, যা অনেকটা ব্রিটিশ বা ফরাসি সাম্রাজ্যের মতো দেখতে। তারা এই অঞ্চলের আঞ্চলিক কাঠামো পরিবর্তন করে এবং রেলপথ নির্মাণ শুরু করে। ১৮৯০-এর দশকে তুলার বাণিজ্যিক চাষ এই অঞ্চলে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে থাকে। ১৯১৭ সালে রুশ বিপ্লবের ফলে সাম্রাজ্যের পতন ঘটে এবং সোভিয়েত ইউনিয়ন তার স্থান দখল করে। ফলে নতুন সীমানা তৈরি হয়, যা মধ্য এশিয়াকে আমূল বদলে দেয়। মধ্য এশিয়ার এসব দেশের সীমানা কখনোই দেশভাগের জন্য করা হয়নি। এগুলি মূলত সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রজাতন্ত্রগুলির সীমানা তৈরির জন্য করা হয়েছিল।
এবং বিভিন্ন সময়ে এই সীমানাগুলি পুনর্বিন্যাস করা হয়েছিল। এমনও হয়েছে যে একটি রাজ্যের সীমানা কারো কারো বাড়ির উঠানের মাঝখান দিয়ে চলে গেছে। literally through the middle of somebody's backyard. রাজ্যগুলিকে শিল্পায়নে আধুনিকরণের ফলে বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে। Industrialization. এমনকি যাযাবর সম্প্রদায়গুলিকে যুদ্ধে যোগ দিতে শহরে যেতে বাধ্য করা হয়েছিল এবং যাযাবর জীবন ছেড়ে বসতি স্থাপনে বাধ্য করা হয়েছিল। তখন ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, যাতে কাজাখ জনগোষ্ঠীর 40% অর্থাৎ 25 লাখ মানুষ অনাহারে এবং রোগে মারা যায় এবং যাযাবর জনগোষ্ঠীর যে অর্থনীতি তা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, কারণ সোভিয়েত আমলে কাজাখ যাযাবররা যে পশুপালন করত তার 90%ই মারা যায়। ফলে বাধ্য হয়ে কাজাখদের যাযাবর জীবনযাত্রা ছেড়ে দিতে হয়। এ কারণে সোভিয়েত শাসনামলে কাজাখ সংস্কৃতি ও সভ্যতাকে বেদনাদায়ক পুনর্গঠনের মধ্য দিয়েই যেতে হয়। It's a very traumatic process. সোভিয়েত আমলের শিল্পায়ন প্রকল্প বিংশ শতাব্দীর সবচেয়ে বড় মানবসৃষ্ট পরিবেশগত বিপর্যয়ের জন্য দায়ী ছিল। 20th century. সোভিয়েত ইউনিয়ন ছিল একটি অত্যন্ত উন্নয়নবাদী রাষ্ট্র এবং মধ্য এশিয়ায় এর সবচেয়ে কুখ্যাত উদাহরণ হল আরাল সাগরের ধ্বংস করা। কারাকুম খাল নির্মাণের কারণে আরাল সাগর ধ্বংস হয়ে যায়, যা মূলত তুলা উৎপাদন বৃদ্ধির জন্য খনন করা হয়েছিল। Cotton production. অথচ আরাল সাগর একসময় বিশ্বের বৃহত্তম হ্রদগুলির একটি ছিল, যা 1960 সাল থেকে সংকুচিত হচ্ছে। বর্তমানে এটির মাত্র 10% কোনোভাবে টিকে আছে, এর বাকি অংশ এখন মরুভূমি। The thing to note is that the drying up of the Aral Sea was not a mistake. They knew it was going to happen. দুঃখজনক হচ্ছে আরাল সাগরকে পরিকল্পিতভাবে শুকিয়ে ফেলা হয়েছে। এখন পানির স্বল্পতার কারণে ওই অঞ্চলে বায়ুবাহিত বিষাক্ত ধুলোর পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয়দের বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে উঠেছে। তবে মধ্য এশিয়ায় ঔপনিবেশিক শাসনের কিছু ইতিবাচক দিকও ছিল। সোভিয়েত শাসন ব্যবস্থার ভালো দিক ছিল যে তারা উন্নত স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ব্যবস্থা প্রচলন করেছিল। তাই 1950-এর দশকের মধ্যে স্থানীয় যাযাবর সম্প্রদায়গুলো কম বেশি সবাই নিজস্ব ভাষায় সাক্ষরতা অর্জন করে। In the 1950s, you have more or less universal literacy in local languages. By the end of the 20th বিংশ শতাব্দীর শেষ নাগাদ বার্লিন ওয়াল ভেঙে ফেলা হয় এবং 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হয়। সৃষ্টি হয় নতুন এই 5টি স্বাধীন দেশের। existed before. These republics, as they were constituted, হ্যাঁ, সীমানা এই অঞ্চলের মানুষগুলোকেও বিভক্ত করে ফেলেছে। ফলে তাদের বন্ধুবান্ধব, ব্যবসা বাণিজ্য এবং পর্যটন সবকিছুর ওপর নেতিবাচক প্রভাব পড়ে, যে অভিজ্ঞতা তাদের সোভিয়েত আমলে হয়নি। were very ethnically diverse. এই কৃত্রিম সীমানাগুলি সোভিয়েত আমলে তৈরি করা হয়েছিল, কিন্তু কাঁটাতারের আবির্ভাব হয়েছিল সোভিয়েত ইউনিয়নের পতনের পর। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর নতুন স্বাধীন রাষ্ট্রগুলির জন্ম হয় এবং তারা নিজেদের 1 ইঞ্চি জমিও ছাড় দেয়নি। ফলে এই রাস্তার মতো অনেক রাস্তায় অর্ধেক উজবেকিস্তানে আর অর্ধেক পড়েছে কিরগিস্তানে। These countries were not এই দেশগুলি স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু সোভিয়েত পরবর্তী নতুন বিশ্ব ব্যবস্থায় খাপ খাইয়ে নিতে তাদের ব্যাপক সংগ্রাম করতে হয়। in the global order. আসলে এই রাষ্ট্রগুলো ব্যাপকভাবে সোভিয়েত মতাদর্শে গড়ে উঠেছিল এবং তাদের অবকাঠামোর পুরোটাই সোভিয়েত পরিকল্পনায় তৈরি হয়েছিল। ফলে তারা রাতারাতি সেই মতাদর্শ থেকে বের হতে পারেনি। process to rebuild these nations, to construct. তবে এটা স্পষ্ট যে গেল কয়েক দশক ধরে মধ্য এশিয়ার জাতিগুলো তাদের নিজস্ব সীমানার মধ্যে এক অনন্য পরিচয় তৈরি করতে পেরেছে। যদিও রাষ্ট্রগুলি ভেতর থেকে নিজেদের গড়ে তোলার উপর মনোনিবেশ করেছে, কিন্তু তাদের উপর বাইরের প্রভাবও রয়েছে। Russia still রাশিয়া এখনও মধ্য এশিয়ায় ব্যাপক রাজনৈতিক প্রভাব বিস্তার করে। এক এক রাষ্ট্রে এটির প্রভাব এক এক রকম। অন্যান্য দেশগুলিও মধ্য এশিয়ায় প্রভাব বিস্তারের সুযোগ নিচ্ছে। I think with the আমি মনে করি সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সাথে তুরস্ক এই অঞ্চলে আরও বেশি নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। তুরস্কের সাথে মধ্য এশিয়ার দেশগুলোর প্রচুর সাংস্কৃতিক, ঐতিহাসিক, ধর্মীয় এমনকি ভাষাগত মিলও রয়েছে। এমনকি শিক্ষাগত কাঠামোতেও এখানে তুরস্কের প্রভাব রয়েছে। এছাড়া এখানকার মানুষ তুরস্কে ভ্রমণ করতে ভালোবাসে। অভিবাসনও একটি বড় দিক। তাই আমার মনে হয় তুরস্ক মধ্য এশিয়ার উপেক্ষিত অংশীদার এবং প্রভাবশালী দেশগুলির মধ্যে একটি। That's a very strong one. এছাড়া তুরস্ক এমন একটি দেশ যেটি মধ্য এশিয়ায় রাশিয়ার পণ্য রপ্তানির একটি
গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়, যার এই অঞ্চলের পূর্ব দিকে অন্য পরাশক্তির সাথে সংযোগ স্থাপনে বিশেষ গুরুত্ব রয়েছে। From a sort of মধ্য এশিয়ার দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায় তারা চীনের আকার এবং শক্তি সম্পর্কে বেশ সচেতন, এবং এই অঞ্চলে বিনিয়োগকারী হিসেবে চীন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাও বিবেচনায় রাখে। বিশেষ করে নতুন রেললাইন স্থাপন ও রাস্তা নির্মাণে চীনের ব্যাপক বিনিয়োগ রয়েছে। হয়তো এই কারণে চীনের মুসলিম সম্প্রদায়ের প্রতি দেশটির আচরণের সমালোচনা করার বদলে তারা চেপে যায়। been treated. উত্তর পশ্চিম চীনের জিনজিয়াং, যা ঐতিহাসিকভাবে পূর্ব তুর্কিস্তান নামে পরিচিত, তুর্কি বংশোদ্ভূত মুসলিম জাতিগোষ্ঠীর উল্লেখযোগ্য জনসংখ্যা বসবাস করে এখানে। তাদের সাথে মধ্য এশিয়ার নিবিড় সাংস্কৃতিক ও ঐতিহাসিক যোগাযোগ রয়েছে। ties to Central Asia. যখনই আমরা স্থানীয়ভাবে মধ্য এশিয়া সম্পর্কে কথা বলি, আমরা আসলে এই সমস্ত স্থানগুলিকে অন্তর্ভুক্ত করি, কারণ আমরা পূর্ব তুর্কিস্তানের সাথে রোমচির ও কাজাকের অনেক কিছু মিল পাই। জিনজিয়াংয়ের প্রায় 1,20,00,000 উইগুর বাস করে, যাদের বেশিরভাগই মুসলিম। এদের নিয়ে চীনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে। এছাড়া উইগুর পরিচয় মুছে ফেলতে তাদের তথাকথিত পুনঃশিক্ষা শিবিরে আটকে রাখার অভিযোগও আছে, যদিও চীন এইসব অভিযোগ অস্বীকার করে আসছে। As part of বৈশ্বিক অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে চীন মধ্য এশিয়ায় ব্যাপক অবকাঠামো নির্মাণ করছে। রাস্তাঘাট এবং রেলপথের উন্নতি করে এই অঞ্চলটিকে একটি বাণিজ্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে চীন, যা অনেকটা পুরনো সিল্ক রোডের মতোই। The fact that the Chinese leader came to চীনের প্রেসিডেন্ট কাজাখস্তানে ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভের ঘোষণা করতে এসেছিলেন, যা মধ্য এশিয়ায় প্রতীকীভাবে খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের একটি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী অবকাঠামোগত প্রকল্প তৈরি করতে প্রচুর লবিং এবং প্রচুর আলোচনার প্রয়োজন। আপনি এই অঞ্চলের 5টি দেশের সাথে শুধু মুখের কথায় একটি চুক্তিতে স্বাক্ষর করতে পারবেন না। আপাত দৃষ্টিতে দেখে মনে হয় এই অঞ্চল চীন এবং রাশিয়ার কথার বাইরে চলতে পারে না। the way Central এটা Asia- ঠিক যে মধ্য এশিয়াকে সাধারণত চিত্রিত করা হয় যে এটি চীন ও রাশিয়ান প্রভাব বলয়ের মধ্যে আটকে আছে, এবং বিদেশি মিডিয়াতেও এভাবেই দেখানো হয়। কিন্তু আমি মনে করি মধ্য এশিয়ার নিজেদের প্রভাব বিস্তার করার মতো শক্তি রয়েছে, কারণ মধ্য এশিয়ার প্রভাব বিস্তার করার মতো অনেক কিছু আছে। তার একটি অত্যন্ত সমৃদ্ধ ইতিহাস রয়েছে। বর্তমানে এই অঞ্চলের উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। যখন মানুষ ভাবে যে মধ্য এশিয়া বিশ্ব মানচিত্রে একটি অজানা স্থান হিসেবে রয়ে গেছে, তখন তারা আসলে ভুলে যায় যে সামারকান্দ এবং বুখারার মতো প্রাচীন ও আকর্ষণীয় স্থানগুলি এখানে, ঠিক রোমের মতো। চীন বর্তমানে এই অঞ্চলে খুব প্রভাবশালী, রাশিয়াও তাই। কিন্তু এর অর্থ এই নয় যে এই অঞ্চলটি নীরবে এই প্রভাবকে মেনে নিচ্ছে, বরং তারা চীন ও রাশিয়ার এই সম্পর্ককে একটি ভারসাম্যপূর্ণ অবস্থায় রাখার চেষ্টা করছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে মধ্য এশিয়ায় প্রাচীন সিল্ক রোডকে পুনরুজ্জীবিত করার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। সিল্ক রোড পুনরুজ্জীবিত হলে চীন আর রাশিয়ার প্রভাব বলয়ে থাকা এই অঞ্চলের ভূ রাজনৈতিক গুরুত্ব কতটা বাড়বে সেটাই এখন দেখার বিষয়।